আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প সুকান্ত দাসের কলমে মরণের পরে। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাসের কলমে মরণের পরে। একা একা অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিল নীলকান্ত, কিন্তু এইবার তার মনে হলো এই ঘরে যেন সে একা নয়, সবাই চলে গেছে, শুধু সে একাই আছে। তার পায়ের ব্যথাটা যদি না থাকতো তাহলে সে নিশ্চয়ই যেত, আর নিশ্চয়ই কেন যাবে বলেই তো সে এত দূর খবর পেয়ে ছুটে এসেছিল। কিন্তু এখন একা ঘরে বসে নীলকান্তর বারবার মনে হতে লাগলো, সবই আমার কপাল। এত দূর হেঁটে এলাম, কোথাও কিচ্ছু হলো না, অথচ বাড়ির সামনে এসে এমন একটা আছাড় খেলাম, পায়ের হাড়টা বোধহয় ভেঙেই গেছে। নীলকান্ত পায়ের উপর একবার হাত বোলালো। হ্যারিকেনের আলোয় দেখতে পায় যে জায়গাটা ফুলে উঠেছে, কিন্তু হাড় ভাঙেনি। আর ভাঙলে যন্ত্রণায় নীলকান্ত যেখানে টিকতে পারত না, সামান্য মুচকে গিয়েই ব্যথাটা হয়েছে। হ্যারিকেনের কাঁচের গায়ে ন্যাকড়া ছুঁয়ে একটু গরম করে পায়ে সেঁক দিতে লাগলো। ঠিক তখনই ব্যাপারটা আবার মনে হলো, যেন ঘরের মধ্যে ঠান্ডা একটা হাওয়া তার কাছ ঘেঁষে চলে গেল এক মুহূর্তের জন্য। ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে বারবার আমার এরকমটা মনে হচ্ছে কেন? নীলকান্ত একবার ঘাড় ঘুরিয়ে গোটা ঘরটা দেখে নিল। এই ঘরেই এতদিন পর্যন্ত জীবিত অবস্থায় ছিলেন সহধর কুণ্ডু, কিন্তু আজ সে মৃত। কথাটা মনে হতেই নীলকান্তর গোটা শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ঠিক তখনই মনে হলো ঘরের ভেতরের হ্যারিকেনটা দপ করে নিভে গেল। বিছানার দিকে তাকাতেই নীলকান্ত দেখতে পেল বিছানার উপর কালো মতো কি একটা বসে আছে। বুকের ভেতরটা ধক করে উঠলেও দাঁড়াবার মতো ক্ষমতা নীলকান্তর তখন নেই। কালো ছায়ার মতো বসে থাকা সেই জিনিসটা যেন মাঝে মাঝে ফিসফিস করে কিছু একটা বলছে। কে কে ওখানে? কে ওখানে? নীলকান্তর কথার কোনো উত্তর এলো না। ঘরের জানালা দরজা সবকিছুই আগের মতো বন্ধ। নিজের হাতে নীলকান্ত বন্ধ করে রেখেছে। যারা মরা পোড়াতে গিয়েছে তারা যাওয়ার সময় ওকে এই কথাই বলে গেছে। যদিও এ বাড়িতে বিমল আর তার স্ত্রী ছাড়া অন্য কেউ থাকে না। নীলকান্ত চুপ করে বসে রইল। দুটো চোখ বন্ধ করে থাকলে হয়তো ব্যাপারটা কমবে, এই ভেবে সে চোখ বন্ধ করেই ছিল। আর তখনই মনে হলো বিছানাটা যেন একটু একটু নড়ছে, মচমচ শব্দ করে। তার উপরে বসে থাকা কালো ছায়াটা যেন একপাশে সরে যাচ্ছে। ঘরের মধ্যে কেউ একটা এসেছে। কে এসেছে? ওহ, ভয় করছে আমার ভীষণ। নীলকান্ত যেন নিজেকেই বোঝাবার জন্য কথাগুলো বলল। সামনে নিভে যাওয়া গরম হ্যারিকেনটায় হাত দিয়ে ঠেলে দেখল তার পাশে একটা দেশলাই রয়েছে। সেটা দিয়ে আবার নতুন করে আগুন জ্বালিয়ে নেওয়া যায়, কিন্তু ঘুমিয়ে পড়ায় সেটাও যেন নীলকান্তর ইচ্ছে হলো না। কিছুক্ষণ চুপ করে থেকে যখন ভয়টা একটু কমে এসেছে, নীলকান্ত চোখ খুলে দেখল ওপাশে ওরই মতো দেখতে কে যেন বসে আছে। এবার আর নীলকান্ত নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড একটা চিৎকার করে পেছনের দিকে পালাতে যেতেই মুচকে যাওয়া পায়ের উপর আবার একটা চাপ পড়ল। নীলকান্তের মুখ থেকে অনিচ্ছা সত্ত্বেও একটা আর্তনাদ যেন বেরিয়ে এলো। ওরে, পায়ের ব্যথাটা আবার বাড়ছে। ওহ, ঘরের মধ্যে কে এলো? ঠিক তখনই একটা চাপা হাসির শব্দ যেন আশপাশ থেকে ফিসফিস করে শুনতে পেল নীলকান্ত। খুব ধীরে কেউ হেসে চলেছে, কিন্তু কার হাসির শব্দ? নীলকান্তর মাথা ঝিমঝিম করতে লাগলো। সবার সঙ্গে কষ্ট করে শ্মশানে চলে গেলেই বোধহয় ভালো হতো, কিন্তু এখন আর আফসোস করে কোনো লাভ নেই। ওদের আসতে অনেকটাই সময় লাগার কথা। এই সময়টা নীলকান্ত এমনভাবে ঘরের মধ্যে ভয় পেয়ে কি করে কাটাবে? সে আবার চোখ বন্ধ করল। হাতড়ে হাতড়ে দরজার দিকে এগিয়ে যেতেই মনে হলো দরজাটা খোলা। বাইরে থেকে ঠান্ডা হাওয়া ভেসে আসছে।
নীলকান্ত চোখ খুলে দেখতে পেল সত্যিই দরজাটা খোলা, আর দরজার ওপারে দাওয়ার কাছে দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়াটা। নীলকান্তকে দেখতে পেয়ে এইবার যেন সে খিলখিল করে হেসে উঠল। আমার সঙ্গে আয়। সেই কালো ছায়াটার ডাকের মধ্যে যেন একটা অদ্ভুত আকর্ষণ রয়েছে, যেটা অমান্য করা যায় না। সে বাইরে বেরিয়ে প্রথমে দাওয়ার কাছে নামলো, তারপর সেখান থেকে হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের দিকে যেতে লাগলো। বাড়ির পেছনের চৌহদ্দি পেরিয়ে গেলেই সেখানে ফাঁকা জমি, সেটা নেমে গেছে খানিকটা নিচের দিকে। একদম সেই জমির কাছাকাছি নীলকান্ত হেঁটে চলে এসেছে। এপাশে অন্ধকার, বাইরে থেকে ভেসে আসা ঠান্ডা হাওয়ায় পায়ের ব্যথাটা যেন নীলকান্তর বাড়তে শুরু করেছে। তার দুই চোখ খোলা, অথচ সে ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছে না। সে এগিয়ে জমির ঢাল বেয়ে নিচের দিকে গড়িয়ে নামতে যাবে, এমন সময় মনে হলো যে একটা প্রবল ধাক্কায় সম্বিত ফিরে এসেছে নীলকান্তর। চোখ খুলে নীলকান্ত তাকিয়ে দেখতে পেল তার সামনে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে সেই ছায়াটা। কিন্তু সে নিচে নামলো না, পেছনের দিকে ঘুরে ছুটতে লাগলো বাড়ির দিকে। এখান থেকে ভেসে আসতে লাগলো আশেপাশের হাসি আর রক্ত জল করা সেই কথাগুলো। অমন করে তাকিয়ে কি দেখছিস? আমার সঙ্গে আয়। ছুটতে ছুটতে একেবারে দাওয়ার উপরে উঠে নীলকান্ত জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সেইখানে। তারপর আর কিচ্ছু মনে নেই। মৃত্যুর পরেও অনেক কিছু ব্যাপার ঘটে, বুঝলে। যে বাড়িতে ধরো কেউ মারা গিয়েছে, সেই বাড়িতে নানা সময়ে অশুভ শক্তি মাঝে মাঝে সুযোগ বুঝে ঢুকে পড়ে। অনেক সময় এমন হয় যে মারা গেছে তার আত্মা আশেপাশেই থাকে। তার দেহ শ্মশানে পোড়ানোর আগে পর্যন্ত তাকে অনেকেই দেখতে পায়। যে মারা গেছে তাঁর আত্মার কথা না হয় বুঝলাম, কিন্তু অন্য কোন অশুভ শক্তির কথা আপনি বলছেন? সেগুলো কারা? আমাদের আশেপাশে নানা সময়ে অনেক অশুভ শক্তির প্রেতাত্মারা ঘুরে বেড়ায়। যে বাড়িতে কেউ মারা গেছে সেই বাড়ির স্থান সাময়িক সময়ের জন্য অশুভ হয়ে ওঠে, সেই সুযোগে তারা সেখানে ঢোকে। তাই মৃত্যু যে বাড়িতে হয় সেই বাড়িতে কখনো একা থাকতে নেই, তাতে নানা রকম বিপদ হতে পারে। কিন্তু এমনটা কেন হয় ঠাকুরমশাই? ওই যে আগেই বললাম, যে বাড়িতে মৃত্যু ঢুকেছে সেই বাড়ির বাস্তু সাময়িক সময়ের জন্য খানিকটা অশুভ হয়ে পড়ে, আর সেই সুযোগে আশেপাশে থাকা অশুভ শক্তিরা সেইখানে স্থান করে নিতে চায়। তবে বেশিক্ষণ তারা থাকতে পারে না, তাই কোনো মানুষের শরীরকে অবলম্বন করতে চায় কিংবা তাকে বড় কোনো বিপদে ফেলতে চায়। এমনই একটা ব্যাপারের সঙ্গে আমি একবার জড়িয়ে পড়েছিলাম। তোমরা যখন শুনতে চাইছো তাহলে সেই কথাই বলি। ব্যাপারটা শুরু হয়েছিল অন্যভাবে। আজ যখন তারানাথের বাড়িতে আসবো বলে কিশোরীর জন্য অপেক্ষা করছি, সে কিন্তু আসছে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে একা একাই বেরিয়ে পড়বো বলে ভাবছি, এমন সময় কিশোরী এসে ঢুকলো। তার চোখ মুখ শুষ্ক, কেমন যেন একটা গভীর চিন্তা রয়েছে তার মাথায়। ব্যাপারটা বুঝতে পেরিয়ে বললাম, কি হয়েছে বলো তো? তোমার চোখ মুখের অবস্থা এমন কেন মনে হচ্ছে? আর বলো না, অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে কালকে। তুমি তো জানো আমাদের মেস বাড়ি যেখানে, সেখানে আশপাশে বেশ কিছু লোকজনের বাড়িঘর রয়েছে। তা সেই মেস বাড়িতে যারা থাকে তাদের অনেকের সঙ্গেই আশেপাশের ওই লোকজনদের সম্পর্ক বেশ ভালোই। সেখানে একজন মারা গেছে কাল সন্ধ্যের দিকে। ওদিকে মৃতদেহ নিয়ে শ্মশানে মেয়ে মানুষদের যেতে নেই, এমন একটা ব্যাপার ওইখানেও রয়েছে। তো সেই বাড়িতেই লোকজন খুব বেশি নয়। তা আশেপাশের লোকজন এবং মেস বাড়ির কয়েকজনকে নিয়ে মৃতদেহ সবাই মিলে শ্মশানে নিয়ে গিয়েছে। বাড়িতে মাত্র 2 জন মেয়ে মানুষ রয়েছে, যে মারা গেছে তার মেয়ে এবং তার পরিচিত আর একজন। একা একা থাকতে ভয় পেতে পারে বলে অন্য একজনকে সে নিজেই ডেকে এনে তার বাড়িতে রাখে। মৃতদেহ নিয়ে শ্মশানে আমিও গিয়েছিলাম। ফিরে আসার পর দেখি যে মৃত ব্যক্তির মেয়ে ঠিক থাকলেও আরেকজন যে ছিল সে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মৃত ব্যক্তির মেয়েটিও বেশ ভয়ে ভয়ে রয়েছে, বুঝলে। সমস্ত ব্যাপার যখন তাদের কাছ থেকে শুনলাম,
তখন তো আমি একেবারে যার পর নাই অবাক হয়ে গেলাম। কি ব্যাপার? আরে ওই বাড়িতে নাকি তারা দুজনেই একটা ছায়া মূর্তিকে দেখতে পেয়েছে। বেশ কয়েকবার প্রচণ্ড ভয় পেলেও তারা ঘর থেকে বাইরে কোথাও যায়নি। মৃতদেহের সৎকার করার জন্য একজন পুরোহিত আমাদের সঙ্গে গিয়েছিলেন। তিনি যাবার সময় বারবার তাদের বারণ করে গিয়েছিলেন যাতে ঘর থেকে না বেরোয়। কিন্তু তারা কি করেছে ঠিক জানি না, তবে এমন একটা ব্যাপারে ভয় পাওয়ায় তারা দুজনেই কিন্তু বেশ কাহিল হয়ে পড়েছিল। আমার আসার পর অনেকক্ষণ এই সমস্ত ব্যাপার নিয়ে কথাবার্তা চলে, তবে তারা কি দেখেছিল এবং কেন দেখেছিল সেসব কিছুই বোঝা যায়নি। এই কলকাতা শহরে এমন একটা ব্যাপার ঘটেছে, তার মানে তারানাথ ঠিকই বলে, অদ্ভুত অলৌকিক ব্যাপার ঘটার জন্য কোনো নির্দিষ্ট জায়গা থাকে না, সব জায়গাতেই ঘটতে পারে। কিন্তু কিন্তু আসল ব্যাপারটা কি হলো সেটা বুঝতে পারলে? না না, আমি জানি না ওরা কাকে দেখেছে, তারা নিজেরাই ভালো করে বলতে পারলো না। তবে কিছু একটা দেখেছে এ ব্যাপারটা কিন্তু দুজনেই বলছে। তারা মিথ্যে কথা বলছে এটা তো মনে হয় না। যে ভয় পেয়েছিল তার সেই রাতেই প্রচণ্ড জ্বর আসে। আজ সকালেও তার সঙ্গে একবার দেখা হয়েছে আমাদের, কিন্তু ব্যাপারটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। হ্যাঁ, এই সমস্ত ব্যাপার জানার জন্য একমাত্র তারানাথই আছে। তাই তার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো বলে স্থির করে আমরা যখন মটলেনের কাছাকাছি এসে পৌঁছলাম, তখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। কিছু তেলে ভাজা আর তার সঙ্গে পাসিং শোয়ের একটা প্যাকেট কিনে আমরা যখন তারানাথের বাড়িতে গিয়ে পৌঁছলাম, দেখতে পেলাম তিনি তক্তায় বসে একপাশে বসে খুব মন দিয়ে একটা পুষ্টি বিচার করছেন। আমাদের দেখে হাসি মুখে অভ্যর্থনা করে তিনি বললেন, তোমরা আজ বড্ড দেরি করে এলে। আমি তো ভাবলাম কোনো কারণে আটকে গেছো বোধ হয়, হয়তো আজ আর আসবে না। তা যাই হোক, আজ সকালে একজন এসেছিল বুঝলে, দুটো খদ্দের জুটেছে, তার মধ্যেই একজনের ঠিকুজি তৈরি করে বিচার করছি। খুব একটা ভালো সময় নয় তার, সময়টা খুবই খারাপ যাচ্ছে, টাকা পয়সা, শরীর স্বাস্থ্য সব দিক থেকেই। যাকে তোমরা বসো, এই কাজ না হয় পরে করা যাবে, কাল সকালে সে আবার আসবে। আচ্ছা, কিন্তু তোমাদের মুখটা এমন মনে হচ্ছে কেন? তারানাথের কথায় কাল রাতে কিশোরীর মেসবাড়ির পাশের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার আমরা খুলে বললাম। সব কথা শুনে তারানাথ গম্ভীর মুখে বললেন, এমনটা তো হতেই পারে, সেই জন্যই তো মৃত বাড়িতে একা কাউকে রাখতেনি। দুজন ছিল বটে, তবে হয়তো কোনো সময় কেউ একাকী হয়ে পড়েছিল, তাই এই অবস্থা ঘটেছে। তাছাড়া মৃত বাড়িতে অশুভ শক্তিদের দেখা পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। এরপর কথায় কথায় এসব নিয়ে কিশোরীর কথা, যাকে তত্ত্ব কথা বলে, তাই শুনলাম। তারপর তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করে বাইরের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগের কথা। তোমরা তো জানোই, বিয়ের পর গ্রাম ছেড়ে কলকাতা শহরে এসে একটা আস্তানা খুঁজে সেখানে থিতু হয়ে বসেছিলাম। বসার অনেকদিন পর্যন্ত জমেনি, লোকে জানতোই না। দু একজন যখন একটু একটু করে জানতে শুরু করলো, তখন লোকজন আসতে শুরু করলো। তখনকার সময় মানুষের এই জ্যোতির্বিদ্যা, সাধু, এদের উপরে বিশ্বাস ছিল। এখন আর সেসব নেই, তবে মানুষকেই বা দোষ কি? এখন চারিদিকে এত ঠক আর ভণ্ড জ্যোতিষী আর সাধুতে ভরে গেছে যে তাদের কাছে মিথ্যে কথা শুনে কিংবা লোকসান করে সবার উপর থেকে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলতে শুরু করেছে। কিন্তু তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম ছিল। না হলে কি আর এই কলকাতা শহরে আমার বাড়ির সামনে জুড়ি গাড়ির লাইন লেগে থাকতে পারে? এক সময় ঘোড়ার রেসের মাঠের সমস্ত খবর আমার কাছ থেকে যেত সবার আগে। এইসব করতে অবশ্য আমি কিছু ক্ষমতার ব্যবহার করেছি, আর তাতেই মধুসুন্দরী দেবী কিংবা মাতু পাগলির আশীর্বাদে যা পেয়েছিলাম তার অনেকটাই ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন যে কখনো আমার খাওয়া পড়ার অভাব হবে না, তাই কোনোভাবে কেটে যায় আর কি। চারির বিয়ের পর থেকে আমার একার সংসার, তবে তখন তো তেমন নয়।
নতুন বিয়ে করে এখানে এসেছি, একটা কিছু ব্যবস্থা তো করতেই হবে। মনে মনে ভাবছি এত কিছু করতে না পারলে অন্য রাস্তা অবলম্বন করব, কিন্তু সারা জীবন সাধনা করে অন্যদিকে তো মন দেওয়ার আর সময়ই পাইনি। একদিন দুপুরে বাড়িতে বসে আছি, ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। মাথায় সাদা চুল একজন বয়স্ক মানুষ একটা লাঠি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। তারপরে বলা নেই কওয়া নেই বাড়ির ভেতর ঢুকে এদিক ওদিক দেখতে লাগলো। আমি বললাম, কাউকে খুঁজছেন? অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো সেই বৃদ্ধ। কিছু একটা বলবে বলবে করে ভাবছে, কিন্তু বলতে পারছে না। তারপরে আবার বাড়ির চারিদিকে দেখতে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। বৃদ্ধকে ভালো করে লক্ষ্য করে চলেছি। এমন সময় গিন্নি রান্নাঘর থেকে ডাকতেই আমি উঠে সেই দিকে চলে গেলাম। ফিরে এসে যখন বসলাম, দেখি বৃদ্ধ নেই। মনে মনে ভাবলাম, ভুল করে চলে এসেছে বোধহয়, কিন্তু কথা বলল না কেন? বোবা নাকি? এরপর কয়েকটা দিন কেটে গেল। তো এমনই একদিন দুপুরবেলা বাড়ির কাছে বসে রয়েছি, মনে হাজারটা চিন্তা। 2-3 দিনের মতো বাড়িতে বাজার সদাই রয়েছে, কিন্তু তারপরে যে কি হবে সেটা আমি নিজেও জানি না। এমন সময় দেখি একটা লোক, ওই কত মনে হবে, মনে করো 40 কিংবা তার একটু বেশি হবে, আমার বাড়ির গেটের কাছে এসেই ইতস্তত করছে। লোকটার পরনে সাদা বসন, মানে কেউ মারা গেলে যেমন বসন পরতে হয় তেমন আর কি। তারপর দেওয়ালে ঝোলানো বোর্ডটা দেখে ভেতরে এসে ঢুকলো। বলল, তারানাথ জ্যোতির্বিদের বাড়ি এইটাই তো? মানে আপনি কে? আপনি একদম ঠিক জায়গায় এসেছেন, চলে আসুন। আসলে আমার বাড়িটা খুঁজে পেতে অনেকের একটু অসুবিধা হয়। ঠিক বলেছেন, যাকেই জিজ্ঞাসা করি সেই ভেতরের দিকে বলে বটে, তবে আসল জায়গা খুঁজে পাই না। অনেকক্ষণ থেকেই খুঁজছি। আসলে আমার গ্রাম এইখান থেকে হাঁটা পথে প্রায় ওই 20-25 মিনিট, শহর সংলগ্নই। এখানে একজনের কাছে আপনার কথা শুনে এসেছি। বড় বিপদে পড়েছি, বুঝলেন? বিপদের কথা শুনে আমি কিন্তু পুলকিত হলাম না, তার চেয়ে চমকে উঠলাম। অনেকে হয়তো ভাবে বিপদের কথা শুনলে এই আমার মতন যারা মানে সত্যিকারের সাধক কিংবা জ্যোতির্বিদ্যা নিয়ে নাড়াচাড়া করে তারা আনন্দিত হয়। এই তো একজন খদ্দের জুটেছে, কিন্তু তা নয়। বিপদে মানুষ পড়ুক তা আমরা কখনোই চাই না। যাই হোক, তার নাম বিমল কুণ্ডু। বিমল এসে আমার এক পাশে বসল। বললাম, আপনি কিচ্ছু বলবেন না। আপনি যখন আমার কাছে এসেছেন তখন দেখি আপনাকে দেখে কোনো কিছু বলতে পারি নাকি। চুপ করে বসে তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তাকিয়ে থাকতে থাকতে মনে হলো একটা বিপদ তাকে জড়িয়ে রয়েছে বটে, কিন্তু বিপদটা তার নয়, তার আশেপাশের কারোর। বললাম, বিপদটা যার হয়েছে তার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক। সে আপনার বাড়িতে থাকেও বলে মনে হয় না, তবে বর্তমানে সে সেখানে রয়েছে, তাই তো? আর বিপদটা হয়েছে এই সপ্তাহখানেকের মধ্যে। বিমল আমার কাছে হাত জোড় করে বসে বলল, এত কিছু জানি না ঠাকুরমশাই, জানতেও চাই না। শুধু আপনি আমায় সাহায্য করুন। বিপদ কি হয়েছে তা আমি আপনাকে খুলে বলছি। যদি আপনি সাহায্য করতে পারেন ভালো হয় আর কি। না হলে আমার একমাত্র ভাইপোটাকে যে আর বাঁচাতে পারবো বলে মনে হয় না। এরপর খানিকটা জল বাতাসা খেয়ে বিমল বলতে শুরু করলো, আমার নাম বিমল কুণ্ডু, বাবার নাম শশধর কুণ্ডু, আমার স্ত্রী সাবিত্রী। সপ্তাহখানেক আগেই হঠাৎ বাবা মারা যায়। বয়স হয়েছিল, অনেক দিন ধরেই রোগে শোকে ভুগছিল। গ্রামের কবিরাজ অনেক কষ্টে তাকে বাঁচিয়ে রেখেছিলেন। এক কথায় বলা চলে বিছানা ছেড়ে উঠতে পারতেন না। তাকে সময় মতো আমার স্ত্রী খাইয়ে যেত, চলাফেরাও করতে পারতেন না।
বিছানাতেই প্রস্রাব পায়খানা করতেন। বুঝতেই পারছেন কেমন অবস্থা। কিন্তু তাই বলে তো আর নিজের বাবার মৃত্যু চাইতে পারি না। অনেক চেষ্টা করেছিলাম, শেষে কবিরাজ মশাই নিজেই হাল ছেড়ে দিয়ে বলেছিলেন, বিমল, তোমার বাবার বয়স হয়েছে 85 বছর, আরও কয়েক বছর সে বাঁচতে পারত, কিন্তু এমন রোগে তাকে ধরেছে যার পুরোপুরি উপশম নেই। এইভাবেই তাকে বেঁচে থাকতে হবে। এর পরেও কবিরাজ মশাই অনেক চেষ্টা করলেন, কিন্তু বাবাকে বাঁচানো গেল না। বাবার মৃত্যুর খবর পেয়ে সন্ধ্যাবেলায় নীলকান্ত মানে আমার ভাইপো এসে পড়েছিল। বাবা মারা যায় দুপুরের দিকে। নীলকান্ত বাড়িতে ঢোকার সময় তার একটা বিপদ হয়। কোথাও কিছু নেই, শুকনো মাটিতে আছাড় খেয়ে পড়ে তার কোমরে এবং পায়ের হাড়ে বড্ড আঘাত লাগে। হাড় ভাঙেনি, তবে রাতে সে আমাদের সঙ্গে শ্মশানে কিন্তু যেতে পারল না। সাবিত্রী বাড়িতে রইল না। মেয়ে মানুষদের শ্মশানে কিংবা মৃতদেহ এসব ব্যাপারের মধ্যে থাকতে নেই। এই গ্রামে তার বাপের বাড়ি, সেইখানে সে চলে গেল। আর আমি আর কয়েকজন মিলে গ্রামের শ্মশানে বাবাকে নিয়ে গেলাম। মৃতদেহ পুড়িয়ে যখন ফিরে আসি তখন দেখি নীলকান্ত দাওয়ার কাছে পড়ে আছে অজ্ঞান হয়ে। তাকে তাড়াতাড়ি তুলে ঘরে নিয়ে যেতেই সে এলোমেলোভাবে কথা বলতে শুরু করলো। আর তার চোখ দুটো লাল, গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আবার কবিরাজ মশাইকে ডেকে আনি। কবিরাজ অনেক চেষ্টা করে তাকে সামান্য সুস্থ করতে পারলেও নীলকান্ত কেমন যেন হয়ে যায়। কেমন যেন হয়ে যায় মানে? কেমন যেন চুপচাপ হয়ে যায়, কারোর সঙ্গে কথা বলে না, চুপ করে বসে থাকে। বিশেষ করে অন্ধকার নামলে সে যেন কেমন একটা হয়ে ওঠে, অদ্ভুত চোখে তাকায় সবার দিকে। সাবিত্রী তাকে ভীষণ ভয় পেতে শুরু করেছে, তাই সে এই বাড়িতে এখনো আসেনি, তার বাড়িতেই আছে। এদিকে নীলকান্তকে যে তার বাড়িতে পাঠিয়ে দেব এই ভরসাও পাচ্ছি না। নীলকান্তের মা মানে আমার দাদার স্ত্রী বাড়িতে একাই থাকেন, তাকে নিয়ে সমস্যায় পড়বে। দাদা মারা গেছে কয়েক বছর আগে, জমি জমা নিয়ে সে এক ব্যাপার হয়েছিল এক সময়, তবে সেসব এখন আর কিছু নেই। যদিও দুই গ্রামে আমরা দুই ভাই বেশ ভালোভাবেই ছিলাম, তার মধ্যে নীলকান্তের এমন অবস্থা। সব কিছুই তো বুঝলাম, কিন্তু নীলকান্তের মধ্যে এমন কি অদ্ভুত ব্যাপার আপনি দেখেছিলেন বলুন তো? যেদিন এসব ঘটনা ঘটে তার দুদিন পরের কথা ছিল। রান্নাঘরের কাছে আমার স্ত্রী বসে আছে, সে কথা তো ভালো করেই বুঝতে পারছেন। এই দেখো, এতক্ষণে একটা কথা তো বলাই হয়নি। বিমল কুণ্ডুকে দেখে প্রথমে মনে হয়েছিল যেটা সেটাই ঠিক। তার পরনে মানে বাবা মারা গেলে যেমন সাদা কাপড় পরানো থাকে ঠিক সেই রকম। তা বিমল বলল, সেদিন সন্ধ্যের দিকে রান্নাঘরের কাছে আমি বারান্দার কাছে এসে বসে একজনের সঙ্গে কথা বলছি। হঠাৎ ঘরের মধ্যে কি একটা শব্দ হলো। ঘরে ঢুকে দেখি যে ঘরে নীলকান্ত ছিল সেই ঘরে আলো নেই। ঘরের ভেতরটা ঘুটঘুট করছে অন্ধকারে। জানেন, চারপাশের আলোটা একটু আগে নিভে গেছে। ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত গন্ধ বের হচ্ছে। আমি দুবার ডাকলাম, নীলকান্ত, নীলকান্ত, কি হলো? ঘরের ভেতরে এত গন্ধ কেন? নীলকান্তের কোনো সাড়া এলো না। তার বদলে যেন একটা গোঙানির মতো অদ্ভুত শব্দ শুনতে পেলাম। ঝটফট করে বাইরে দেওয়ালের কাছে থাকা হ্যারিকেনটা তুলে এনে দেখি ঘরের মেঝের উপর শুয়ে রয়েছে নীলকান্ত। নিজের দুটো হাত দিয়ে নিজের গলা চেপে ধরেছে। তার মুখটা লাল হয়ে গেছে, মুখ থেকে লালা পড়ছে, চোখ দুটো বড় বড়, ভীষণ কষ্ট হচ্ছে যেন তার। আমি আর আমাদের এই গ্রামের মাধব ছিলাম। দৌড়ে গিয়ে দুজনে মিলে নীলকান্তের হাত ধরে গলা থেকে ছাড়াবার চেষ্টা করতে লাগলাম। সে কি ভীষণ শক্তি নীলকান্তর গায়ে। তখন মাধব বলল, এভাবে হবে না বিমল, নিশ্চয়ই খারাপ কিছু একটা হয়েছে। ঘরে ঠাকুরের ছবি থাকলে নিয়ে এসো। ও আমায় ছাড়বে না, ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে ছাড়বে না। কে ছাড়বে না? সেদিন আমার দাদুর মৃত্যুর দিন যখন এখানে এসেছিলাম, সেই দিন সে এসেছিল। সে শুধু এটুকুই বলতে পারল। তখন পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, কিন্তু রাতের বেলায় যে ঘটনা ঘটল তারপরে সাবিত্রী আর এই বাড়িতে থাকতে রাজি হলো না। রাতের বেলা আমি তো মাটিতে শোবো, আমার স্ত্রীও তাই। নীলকান্তের এমন অবস্থার মধ্যে তাকে আর কোনো কিছু জোর করা হলো না। সে বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল।
অনেক রাতের বেলা হঠাৎ করে একটা শব্দ শুনে ঘুমটা ভেঙে গেল। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বলছে। এই ঘরেই নীলকান্তকে বিছানায় শুতে দেওয়া হয়েছে। উঠে বসে দেখি নীলকান্ত বিছানা থেকে নেমে যাচ্ছে। আমি তাকে ডাকতে যাব, কিন্তু কেমন একটা অস্বস্তি হলো। মনে হলো নীলকান্তর হেঁটে যাওয়াটা স্বাভাবিক নয়। ঘুমের ঘরে মানুষ যেভাবে হাঁটে, সোজা শক্ত, তেমনই। আমি নীলকান্তর পিছু পিছু ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বারান্দা পেরিয়ে উঠোনের পেছনের দিকে নীলকান্ত এগিয়ে চলেছে। আমিও তার পিছু পিছু এগিয়ে গেলাম। একটা কৌতূহল আমায় তো তখনই চেপে ধরেছে ঠাকুরমশাই। বাড়ির ধার দিয়ে একটু এগিয়ে গেলে পেছনের দিকে ধানের চাষের জমি। জমিতে তখন ধান নেই। এই একপাশে ছোট খাল মতো রয়েছে। বর্ষার সময় খালে জল জমা হয়। দেখি সেই দিকে এগিয়ে চলেছে নীলকান্ত। কোনো দিকে সার নেই তখন। নীলকান্ত আমার থেকে খানিকটা দূরে যেতে আমি চিৎকার করে ডেকে উঠি, নীলকান্ত, নীলকান্ত, ওদিকে যাস না, শোন আমার কথা শোন, ওদিকে যাস না। নীলকান্ত আমার কথা শুনছে না। বাইরে চাঁদের আলো, কিন্তু তার মধ্যে যেন চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। নীলকান্ত পাথরের মতো ঘুমের ঘোরে হেঁটে চলেছে। খালটা নীলকান্তর থেকে খুব বেশি দূরে নেই। নীলকান্ত আরও এগোতে লাগলো। আমি এবার হাঁটতে না পেরে দৌড়তে লাগলাম। দৌড়তে দৌড়তে একদম খালের কাছটায় চলে এসেছি। নীলকান্ত খালের জলের দিকে লাফিয়ে পড়তে যাবে, এমন সময় কি মনে হতে আমি তাকে জাপটে ধরলাম। আর তার সঙ্গে দেখতে পেলাম নীলকান্ত মুখটা ঘুরিয়ে আমার দিকে তাকালো। আর তার দুটো চোখের মণি নেই। মুখটা হাঁ করা। মুখের ভেতর দাঁতগুলো কেমন যেন অদ্ভুত লাগছে। নীলকান্তর হাঁ করা মুখের ভেতর থেকে একটা কালো ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে। ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, নইলে নইলে তোরও কিন্তু সর্বনাশ হবে। এতটা বলে বিমল চুপ করে বসে রইল। বুঝতে পারছিলাম সেই রাতের প্রবল ভয় যেন তার মধ্যে আবার ফিরে এসেছে। আমি তো এখানে একটা সময় দিলাম। বললাম, দেখুন, যদি এটা নীলকান্তকে যদি ভূতে ধরে থাকে, তাহলে আমি কিন্তু ওঝা নই। আমি তাকে ছাড়াতে পারবো না। আর এসব ব্যাপারে আমি খুব একটা যাইও না। তবে যদি ব্যাপারটা অন্য কিছু হয় তাহলে। সেই রাতে কোনোভাবে নীলকান্তকে আমি ফিরিয়ে আনতে পেরেছিলাম। আমিও ভেবেছিলাম আপনার মতোই যে ভূতে ধরেছে নীলকান্তকে। তাই আমাদেরই পাশের গ্রামের এক ওঝাকে ডেকে এনেছিলাম। সে এসে অনেক কিছুই করে। সে ভালো লোক, আমার চেনা। টাকা পয়সা নিয়ে আমায় ঠকিয়ে দেওয়ার মানুষ নয়। সে কিছুই নেয়নি, শুধু ঘরে ঢুকে নীলকান্তকে দেখে কি সব মন্ত্র পড়ে তার হাতে একটা লাল কাপড় বেঁধে দিয়ে গেছে। আর বলেছে ভূতে নীলকান্তকে ধরেনি, কিন্তু কোনো এক শক্তি নীলকান্তকে পুরোপুরি গ্রাস করেনি। তাকে দিয়ে কোনো একটা কাজ করাতে চাইছে। হতে পারে তাকে মারতে চাইছে। আমি সবসময় এভাবে তাকে আটকাতে পারবো না। ওঝার সেই কথা শুনে আমি বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরই আমায় একজন আপনার কথা বলতে আমি আপনার কাছে চলে এলাম। এতক্ষণ কথা বলে তারানাথ একবার চুপ করলেন। বাইরে বৃষ্টিটা বেড়েছে। আমরা চুপ করে অপেক্ষা করতে লাগলাম তার বাকি কথা শোনার জন্য। বিমলের মুখে সমস্ত কথা শুনে বুঝতে পারলাম নীলকান্তর ব্যাপারটা কিন্তু সাধারণ নয়। সেই ওঝা যদি টাকা পয়সা নিত কিংবা অন্য কিছু করত তাহলে আলাদা ব্যাপার ছিল। সে বলেই দিয়েছিল সে বেশি কিছু করতে পারবে না। বুঝতে পারলাম বিমলের সঙ্গে আমার যাওয়া দরকার। বললাম, দেখুন, যা মনে হচ্ছে। ঠাকুরমশাই, আপনি আমায় আপনি করবেন না। আমার থেকে আপনার বয়স খুব বেশি কম বলে মনে হয় না। আপনি তুমি বলতে পারেন, তাতে আমারও ভালো লাগবে। দেখো বিমল, তোমার কথা শুনে মনে হচ্ছে বাড়িটা এবং নীলকান্তকে ভালো করে দেখা দরকার। না হলে কোনো কিছু বলতে পারবো না। বিশেষ করে যে খালপাড়ের কথা তুমি বলেছ সেই জায়গাটা মোটেও ভালো বলে আমার মনে হচ্ছে না। আমাকে তোমার বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকতে হবে। আসুন, আপনি এলে আমি স্ত্রীকেও ডেকে আনতে পারি। সে তো ভয়ে বাপের বাড়িতে রয়েছে। আমায় একা হাত পুড়িয়ে রান্নাবান্না সব কিছু করতে হচ্ছে। বুঝতেই পারছেন, মেয়ে মানুষের ভয় বেশি। আপনি যদি যান, মনে বড় শান্তি পাই। বিমল হাত জোড় করে আমার সামনে বসে আছে।
অন্য সময় হলে আলাদা ব্যাপার ছিল, কিন্তু গিন্নিকে তো বলতে হবে। তাকে বলে সমস্ত কথা শুনে তিনি যখন অনুমতি দিলেন, তখন বিমলকে নিয়ে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটেই তার গ্রামে গিয়ে পৌঁছালাম। আধ ঘন্টা মতো সময় লাগলো। পথে চলতে চলতে বিমল অনেক কথাই বলল, তবে সেগুলো কাজের কথা নয় বলে তোমাদের আর বলছি না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু নীলকান্তর কোনো একটা সমস্যা হয়েছিল, সেটা যে কি তা ঠিক বোঝা গেল না। আচ্ছা ঠাকুরমশাই, একটা কথা বলুন তো, এই নীলকান্ত দিনের বেলায় চুপচাপ থাকতো সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু দিনের বেলা তার মধ্যে কোনো কিছু হচ্ছিল না? এটাই তো বড় আশ্চর্যের বিষয়। দিনের বেলা শুধু যে নীলকান্ত চুপচাপ থাকতো তাই নয়, কেউ কাছে গেলে, কথা বলতে গেলে সে ভয় পেত আর বারবার চিৎকার করে বলতো, ওই যে ও আসছে, ও আসছে, এক্ষুনি আমাকে নিয়ে চলে যাবে, তোমরা চলে যাও এখান থেকে। এমনকি এর মাঝে নীলকান্তকে তার গ্রামে পাঠাবার ব্যবস্থা করলেও নীলকান্ত সেখানে যেতে চায়নি। তার মাকে এক কথায় বিমল ভুলিয়ে রেখেছিল। বুঝতে পারছো তো, মা বলে কথা, এইসব কথা জানলে আরো এক সমস্যা হয়ে দাঁড়াবে। বিমলের সঙ্গে যখন তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম, বাড়ির মধ্যে প্রবেশ করে কিন্তু বুঝতে পারলাম যে তেমন কোনো সমস্যা নেই। অশুভ শক্তির কোনো কিছু থাকলে আমি তা ভালো করে বুঝতে পারতাম, কিন্তু বাড়িতে তার কোনো চিহ্ন মাত্র নেই। এদিকে আমি এসেছি শুনতে পেয়ে সেই দিনেই সাবিত্রী ছুটে এলো। আমায় প্রণাম করে ঘোমটা মাথায় দিয়ে দাঁড়িয়ে বলল, আমার ভীষণ ভয় করছে ঠাকুরমশাই, আপনি কিছু একটা করুন। ওনার ভাইপোর যে এমন একটা অবস্থা কি করে হলো? বাবা যেদিন মারা গেলেন সেদিন থেকেই সব কিছু শুরু হয়েছে। সব কিছু দেখব মা, চিন্তা করো না। আমি যখন চলে এসেছি তখন আর চিন্তা নেই। আমায় একটু বসতে দাও, তারপর নীলকান্তের ঘরে যাব। কিছুক্ষণ বসে নিয়ে নীলকান্তের ঘরে যখন গেলাম, দেখি ঘরের জানলাগুলো বন্ধ। আমি জানলাগুলো খুলে দিলাম। বিছানার ওপরে নীলকান্ত শুয়েছিল, ঘুমোচ্ছিল বোধহয়। তার জানলা খোলার শব্দে তার ঘুমটা ভেঙে গেল। সে উঠে বসে আমার দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। তারপর হঠাৎ জানলার দিকে তাকিয়ে বলল, ওই যে বাইরে ওখানে দাঁড়িয়ে আছে, ওইখানে দাঁড়িয়ে আছে বাইরে। আমি শুধু এগিয়ে গেলাম নীলকান্তের দিকে। এদিকে আমি এসেছি শুনে মাধবদের গ্রামের আরো কয়েকজন সেইখানে এসেছিল। দরজার আশেপাশেই তারা দাঁড়িয়ে আছে। ঘরের মধ্যে বিমল আর সাবিত্রী। নীলকান্ত আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে চলেছে। আমি তার সামনে এগিয়ে গিয়ে তার কপালের ঠিক মাঝখানে বৃদ্ধাঙ্গুল রেখে গোপন মন্ত্র উচ্চারণ করলাম। নীলকান্তের গোটা শরীরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠল। তবে বুঝতে পারলাম তার মাঝে এখন অশুভ শক্তির কোনো অংশ বিশেষ পর্যন্ত নেই। নীলকান্ত কেমন ঝিমিয়ে পড়ল। তারপর চোখ তুলে যখন আমার দিকে তাকালো, তখন তার চোখের দৃষ্টি আগের চেয়ে শান্ত, স্বাভাবিক। ওই সুতোর জন্যই তো আসতে পারছিল না, তাই কিভাবে কখন যেন সে সেইটা খুলে ফেলেছে। আমাকে বাঁচান ঠাকুরমশাই, আমি মরতে চাই না ঠাকুরমশাই। নীলকান্ত বিছানা থেকে নেমে হাউ মাউ করে আমার পা জড়িয়ে ধরল। সাবিত্রী মুখে আঁচল চাপা দিয়ে কেঁদে উঠল। এদিকে তাকিয়ে রয়েছে দেখে মাধব বলল, ভূতে ধরেছে ঠাকুরমশাই, ভূতে ধরেছে, আপনি দেখুন। তোমরা এখন সবাই যাও, আমি নীলকান্তের সঙ্গে আলাদা করে খানিকটা কথা বলতে চাই। আমার কথায় সবাই বাইরে চলে গেলে ঘরের দরজা বন্ধ করে বিছানার কাছে এসে বসলাম। নীলকান্তের চোখের তলায় কালি, শরীরটা কেমন যেন শুকিয়ে এসেছে। সে কথা বলতে গিয়ে বারবার হাঁপাচ্ছে। আমি বললাম, সত্যি করে বলো তো নীলকান্ত, আসলে ব্যাপারটা কি হয়েছে? নীলকান্ত যেদিন ওই শশধর কুণ্ডু মারা যায় সেই রাতের কথা বলল। কেউ তাকে ঘর থেকে বাইরে ডেকে নিয়ে গিয়েছিল সেই কথাও বলল। তারপর বলল, শুধু ওই দিন নয় ঠাকুরমশাই, তারপরও একদিন, সেই দিন কাকা কাকিমা ঘুমাচ্ছে,
হঠাৎ মনে হলো জানলার বাইরে থেকে কে যেন আমাকে ডাকছে। আমার ঘুমটা ভেঙে গেল। আমি দেখি জানলার বাইরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার পরনে শাড়ি ছাড়া আর কিছুই নেই। আমি ঘুম ভেঙে চোখ মেলতেই সে খিলখিল করে হেসে বলল, এখনো শুয়ে আছো? আমি যে কখন থেকে অপেক্ষা করছি। এসো, বাইরে এসো। এখন বাইরে যাব না, কাকা জানতে পারলে রাগ করবে, আর তাছাড়া আমার শরীরটা ভালো নেই। তোমার জন্যই তো আমি কত দূর থেকে এলাম, আর তুমি এখন যাবে না? এসো বলছি আমার সঙ্গে। আমি যতই তাকে বারণ করি সে কিন্তু জানলা থেকে যায় না। একসময় হঠাৎ যেন সে রেগে উঠলো, একটা অদ্ভুত গলায় বলে উঠলো, এক্ষুনি বেরিয়ে আয় বলছি, নইলে সর্বনাশ হবে তোর। আমি ভয় পেয়ে বাইরে গেলাম। দেখি চারপাশে কোথাও কেউ নেই। একটু আগে যে মেয়েটা আমাকে ডাকছিল সেই মেয়েটাও কোথাও নেই। তখন আমি 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 আমাদের দাওয়ার কাছে দাঁড়িয়ে আছি। দাওয়ার শেষ প্রান্তের দিক থেকে কে যেন আমাকে ডাকলো। সেখানে গিয়ে দেখলাম বাড়ির পিছনের দিকটায় আবার কেউ দাঁড়িয়ে রয়েছে। এইভাবে কে যেন আমাকে টানতে 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 আমাকে 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 ধানের জমির দিকে নিয়ে গেল। সেইখানটায় ধানের জমির উপর থেকে নিচের দিকে আমি গড়িয়ে পড়ে যাচ্ছিলাম। ওই সময় বোধহয় আমাকে কেউ ধরে ফেললো। সঙ্গে সঙ্গে মনে হলো একটু দূরে কে যেন চিৎকার করে উঠলো। ঠাকুরমশাই, সে কি বিভৎস চিৎকার, কি বিভৎস সেই চিৎকার! সে কথা মনে পড়লে আমার গায়ের রক্ত জল হয়ে যায়। কে আমাকে টেনে ধরেছিল তা আমি বুঝতে পারিনি। আমি দেখলাম একটু দূরে কি যেন আগুনে দাউ দাউ করে পুড়ছে। আগুনের মধ্যে কাঁচা মাংস পোড়বার দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমি সেখানে থাকতে পারলাম না। দেখি আগুনে পুড়তে থাকা কে যেন একটা ছুটতে ছুটতে আমার দিকে এগিয়ে আসছে। ভয়ে আমি পিছনের দিকে ছুটতে গেলাম ঠাকুরমশাই, কিন্তু পারলাম না। আমার কানের কাছে আস্তে আস্তে সে বলল, পালিয়ে যা, এক্ষুনি পালিয়ে যা এখান থেকে। ঠিক সঙ্গে সঙ্গে যেন আমার গায়ের সমস্ত জোর ফিরে এসেছে। আমি ছুটে এসে ঘরে ঢুকে পড়লাম। এই সব কথা আমি কাকা কাকিমা কাউকে বলিনি ঠাকুরমশাই। ওদের বললে ওরা ভয় পেয়ে যেত। রাতের বেলাতেই সব কিছু হয়, দিনের বেলা তো কিছু হয় না। তাহলে তুমি দিনের বেলা কাকে ভয় পাও? দিনের বেলা যখন আসে তখন পাশে কেউ থাকে না। যখন তখন জানলা দিয়ে দরজা দিয়ে কেউ ঢুকে পড়তে পারে, আমি 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 ভয় পাই। কিন্তু দিনের বেলায় ওদের কাউকে দেখতে পাই না। আপনি আসার পর ঠাকুরমশাই আমার সেই ভয়টা একটু কম লাগছে। দেখো নীলকান্ত, তোমার সঙ্গে যা হচ্ছে তা এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। খারাপ কিছু একটা তোমার পেছনে লেগেছে, আর যে শুধু তোমার ক্ষতি করতে চায়। কিন্তু এর বিরুদ্ধে তোমায় লড়াই করতে হবে। দেখো, আমি শুধু তোমায় সাহায্য করতে পারি। আজ রাতে তুমি জেগে থাকবে, আর সঙ্গে আমিও জেগে থাকব। তুমি কোথায় যাও সেটা আমি দেখব। তবে খবরদার, আজ রাতে যদি কেউ তোমায় ডাকে তাহলে তাকে না করবে না। আপনি ও কথা বললেন কেন? যে তাকে নিয়ে যেতে চায় তার সাথে যেতে বললেন, সেটা যদি তার ক্ষতি করে ফেলে তখন? একটা কথা আমি বুঝতে পারলাম না, ওই আগুনে পোড়া যে মূর্তিটাকে নীলকান্ত দেখেছিল সেটাই বা কে? আর তাকে কানের কাছে পালিয়ে যাওয়ার কথাই বা বলল কে? এইসব ব্যাপারে তখনও পর্যন্ত আমি কোনো কিছুই বুঝতে পারিনি। শুধু এইটুকুই বুঝতে পেরেছি যে নীলকান্তর সঙ্গে যা হয়ে চলেছে তা স্বাভাবিক নয়। সবচেয়ে বড় কথা, যদি খারাপ কিছু তার বাড়িতে থাকতো তাহলে সেটা বিমল, সাবিত্রী কিংবা অন্য কেউও দেখতে পেত। কিন্তু তারা কেউ দেখতে পাচ্ছে না। শুধুমাত্র নীলকান্তের সঙ্গেই এমনটা হয়ে চলেছে। কিন্তু কেন? সেদিন সন্ধ্যার পর সব কথা বিমলকে খুলে বললাম। বিমল একটু আশ্চর্য হলেও আমার কথায় সম্মতি দিয়ে শেষে বলল, নীলকান্তের কিছু হয়ে গেলে আমি যে কাউকে মুখ দেখাতে পারবো না। ওর মায়ের কাছে তো নই, তাই আপনার কথায় রাজি না হয়ে উপায়ও নেই। শুধু দেখবেন প্রাণে যেন নীলকান্ত মারা না যায়। সেদিন রাতের বেলা সবাই শুয়ে পড়েছে। সাবিত্রী আর বিমলকে আমি ইচ্ছে করে সাবিত্রীর বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আমি আর নীলকান্ত বাড়িতে। আমি পাশের ঘরে আর নীলকান্ত এই ঘরে। অপেক্ষা করে রয়েছি রাত হবার জন্য। রাত বেলা কিছু একটা হবে। ভাগ্যক্রমে সেদিন শনিবার।
অনেক রাতের দিকে দরজা খোলার খট করে একটা শব্দ শুনতে পেলাম। পায়ে পায়ে বেরিয়ে এসে বারান্দার কাছে দাঁড়ালাম। ঘরের দরজা আমি নিজের হাতে বাইরে থেকে বন্ধ করে রেখেছিলাম। দেখি সেই দরজা খুলে কে যেন বেরিয়ে যাচ্ছে। প্রথমে মনে হলো নীলকান্ত, কিন্তু না, একটু পরে নীলকান্ত বাইরে বেরোলো। তার মানে ঘরের ভেতরে কেউ একটা ঢুকেছিল, কিন্তু কে? পায়ে পায়ে ওদের বাড়ির পেছনের দিক থেকে এগিয়ে গেলাম। পেছনে গিয়ে গ্রামের পথে উঠতে যাব, এমন সময় মনে হলো আমার ঠিক পেছনে ঘাড়ির কাছ থেকে এলো ঠান্ডা একটা বাতাস। পেছনে তাকিয়ে দেখি একটা মরা লেবু গাছ, পুরোপুরি মরা নয়, খানিকটা হলদে হয়ে গেছে। সেই লেবু গাছের একটা ডাল থেকে পা ঝুলিয়ে বসে রয়েছে একটা মূর্তি, একটা মেয়ের মূর্তি। তাকে ভালোভাবে দেখা যায় না, তবে পিছন থেকে চাঁদের আলো থাকার জন্যে তার গায়ের পোশাকটুকুও যেন অল্প অল্প বোঝা যাচ্ছে। একটা শাড়ি জড়িয়ে রাখা রয়েছে তার গায়ে। আমি পেছনে ঘুরতেই সে যেন হেসে উঠল। নীলকান্তকে বাঁচানোর জন্য এসেছিস? পারবি না, পারবি না ওকে বাঁচাতে। কথাটা বলেই সে যেন বাতাসে ঝাঁপিয়ে পড়ল, আর তারপর আলো আঁধারির মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল। নীলকান্ত ততক্ষণে আমার থেকে অনেকটা দূরে চলে গেছে। আমি কিন্তু মনে মনে চমকে উঠলাম। যে ছায়া মূর্তিকে আমি সামনে দেখলাম, তাহলে সেটা কি? তাড়াতাড়ি এগোতে এগোতে গ্রামের পথ ধরে অনেকটাই চলে এলাম, কিন্তু নীলকান্তকে কোথাও দেখতে পেলাম না। নীলকান্ত কোথায়? আর একটু এগোতেই দেখি যে খালের কথা বলেছিল বিমল, সেই খালের কাছটায় চুপ করে দাঁড়িয়ে রয়েছে নীলকান্ত। আমি আরেক পা এগোতেই নীলকান্ত আমার দিকে তাকালো। কেমন যেন একটা অদ্ভুত ঘ্যাস ঘ্যাসে গলায় বলল, ওকে বাঁচাতে পারবি না, ওকে আমি নিয়ে যাব। সেই দিনে আমি নিয়ে যেতাম যদি না শশধর আটকাতো। আমি ওকে নিয়ে যাবই। কে কে তুই? কেন নীলকান্তর এমন ক্ষতি করার চেষ্টা করছিস? আমি কে তুই এটা জানিস না। শশধরকে আমি নিজে মেরেছি, এখন নীলকান্তকে মারবো। আর তারপর মারবো বিমলকে। এক এক করে এই বংশকে আমি নির্বংশ করে দেব। নীলকান্ত আমার দিকে তাকিয়ে কথাগুলো বলে চলেছে, কিন্তু নীলকান্তর গলায় কেমন যেন ঘ্যাস ঘ্যাসে, অর্থাৎ তার শরীরের উপর যে প্রভুত্ব স্থাপন করেছে সেই নীলকান্তর শরীরকে ব্যবহার করে কথাগুলো বলছে। কানের কাছে আবার সেই বাতাসের শব্দটা শুনতে পেলাম। দেখি এই মেয়েটা কখন যেন পথের এক পাশে এসে দাঁড়িয়েছে। মাথাটা কেমন গুলিয়ে উঠল। তার মানে একটা নয়, দুটো আত্মা নীলকান্তের জীবনের পেছনে পড়েছে। তাকে ওরা মারতে চায় যেভাবেই হোক। মনে মনে মধুসুন্দরীকে স্মরণ করলাম, আর তারপর কোমর থেকে বার করে আনলাম একটা জিনিস। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছুটে গিয়ে নীলকান্তকে দুহাতে চেপে ধরে তার বুকের কাছে জিনিসটা চেপে ধরলাম। বলির সময় ছাগল যেভাবে ছটফট করে, ঠিক তেমন ভাবেই নীলকান্ত ছটফট করতে লাগলো। এমন ছটফট করল যে আরেকটু হলে দুজনে মিলে সেই খালের মধ্যে গিয়ে পড়তাম। খালে যদিও জল আর নেই, শুকনো, কিন্তু এতটা উঁচু থেকে সেখানে মাটির মধ্যে গিয়ে পড়লে মৃত্যু না হলেও হাত পা ভাঙাটা কিন্তু স্বাভাবিক। প্রচণ্ড শরীরের শক্তি প্রয়োগ করে আর মনের জোর দিয়ে নীলকান্তকে যখন স্বাভাবিক করেছি, দেখি নীলকান্তের হাঁ করা মুখের ভেতর থেকে একটা কালো ছায়া হঠাৎ করে উঠে বাতাসে মিলিয়ে গেল। আর ঠিক তখনই সেই মাংস পোড়ার মতো গন্ধটা পেয়ে পেছনে তাকিয়ে দেখি পথের কাছে আগুনে দাউ দাউ করে জ্বলছে সেই মেয়েটার মূর্তি। এইবারে সে মেয়েলি গলাতেই বলল, আজ না হয় বাঁচিয়ে ফেললি, কতদিন বাঁচাবি? কতদিন? ওকে আমরা নিয়ে যাবই। তারপর সে যেন হাওয়ায় মিলিয়ে গেল। মনে মনে একটা কথা ভেবে কিন্তু ভয় পেলাম।
কোনো আত্মা যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে সব সময় থাকে, তাহলে তাকে বার করে মুক্ত করা যায়। কিন্তু ওরা তো এমন করছে না। বিশেষ একটা সময়ে নীলকান্তকে ডেকে নিয়ে গিয়ে মারতে চাইছে বারবার। এর আগেও নীলকান্তকে কেউ বাঁচিয়ে দিয়েছে। তার নাম শশধর। নামটা যেন কোথায় একটা শুনেছি, একটু চেনা চেনা লাগছে। নীলকান্তকে নিয়ে সেই রাতে কোনোভাবে ঘরে ফিরে এলাম। নীলকান্তের তখন কোনো জ্ঞান নেই। সে কেমন ঘোরের মধ্যে আমার সঙ্গে এলো। বিছানায় শুতে দিতেই ঘুমোতে লাগলো। গোটা রাতটা তার বিছানার কাছে চুপ করে বসে কাটিয়ে দিলাম। পরদিন সকালের শুরুতেই বিমল চলে এলো। আমার কাছে সব কথা শুনে বলল, কি বলছেন ঠাকুর মশাই? শশধর কুণ্ডু আমার বাবা। আপনাকে বলেছিলাম না? তোমার বাবার মৃত্যুটা কিভাবে হয়েছিল বলো তো? আমার কথায় বিমল যেন চমকে উঠল। এই দিনের বেলাতেও তার দুই চোখে কেমন ভয় দেখা দিল। চুপ করে আমার দিকে তাকিয়ে থেকে বলল, ব্যাপারটা কাউকে বলিনি, কাউকে বলবো না এই ভেবেছিলাম। কিন্তু এমন যে কিছু হবে। যাই হোক, শুনুন, আমার বাবার শরীর ভালো ছিল না, তা আগেই বলেছিলাম। যেদিন বাবা মারা যায় সেদিন সন্ধ্যের দিকে, না তার আগের দিন সন্ধ্যের দিকে বাবা আমায় ডেকেছিল। তার শরীর অসুস্থ কোনো রকমে বলল, বিমল, আমি বেশি দিন বাঁচবো বলে মনে হয় না। মরার সময় তোকে একটা কথা বলে যাই। আমাদের বংশের সাথে আমাদের এই গ্রামের হরিহর চাটুর্যের যে শত্রুতা রয়েছে, তা এমনি এমনি নয়। আমারই ভুল হয়েছিল। ওই হরিহরকে আমি ধন প্রাণে মারতে চেয়ে তার বড় ক্ষতি করেছিলাম রে। এইসব কি কথা বলছো তুমি? গ্রামের সবাই জানে হরিহর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল, আর তাই। হরিহর ভালো মানুষ, তাই সে কোনো কথাই খুলে গ্রামের লোককে বলেনি। তবে শত্রুতা আমার সঙ্গে করেছিল, আর সেই শত্রুতার জন্যই তার ছেলে মনোহর আমাদের ক্ষতি করতে চায়। কয়েকদিন ধরে আমার ভালো লাগছে না। বাড়িতে কিছু একটা ঢুকেছে, সে আমায় মারতে চায়। কিছু একটা ঢুকেছে মানে? তুমি কি বলতে চাইছো? আচ্ছা, এই গ্রামে আগুনে পুড়ে কেউ মারা গেছে এমন কথা কখনো শুনেছ? বিশেষ করে কোনো মেয়ে মানুষ? হ্যাঁ, ওই মনোহর আর তার স্ত্রী একসঙ্গে মারা গিয়েছিল। তার স্ত্রী মারা গিয়েছিল আগুন লেগে, আর মনোহর সে সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল গলায় ফাঁস লাগিয়ে। মনোহরের ছেলে জলধরের বয়স এখন কম। সে এখানে থাকে না, সে 2 গ্রাম দূরে তার মামার বাড়িতে থাকে। তাদের ভিটেমাটি এখনো আগের মতোই পড়ে আছে। গোটা ব্যাপারটা যেন আমার কাছে খানিকটা পরিষ্কার হয়ে গেল। বিমলকে আর কিছু বললাম না। সেই দিন দুপুরের দিকে আমি একা একাই গেলাম এই মনোহরের ভিটে দেখার জন্য। তার ভিটেতে কেউ থাকে না। এখানে ওখানে জঙ্গল মতো হয়ে রয়েছে। সেই জঙ্গল সরিয়ে ভিটের কাছে গিয়ে দেখি একটা ব্যাপার। ভিটের মাঝে মাটিতে সাজিয়ে যজ্ঞপিণ্ডের মতো করা হয়েছে। এদিকে ওদিকে সিঁদুর, কালো সুতো, কাকের পালক, অনেক কিছু ছড়িয়ে রয়েছে। বুঝতে পারলাম এইখানে কেউ খারাপ কোনো ক্রিয়া করেছে, আর তার ফলেই বোধ হয় সপ্তাহখানেক আগে শশধর মারা যায়। মনটা কেমন খচখচ করতে লাগলো। সেইখান থেকে বেরিয়ে আসতে যাব, দেখি মাধব পথের কাছে দাঁড়িয়ে আছে। আমায় দেখে বলল, ওখানে কি করতে গিয়েছিলে ঠাকুরমশাই? এমনিই গিয়েছিলাম। শুনলাম শশধর মানে বিমলের পরিবারের সঙ্গে এই পরিবারের নাকি শত্রুতা ছিল। সে তো মনে হয় যতদিন বেঁচে ছিল ততদিন ছিল। দাদা বিমলের অনেক ক্ষতি করেছে, অনেক ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু খারাপ হলো শেষে বউটা আগুনে পুড়ে মারা গেল। মনে হয় আত্মহত্যা করলো। তবে 10 দশেক আগে এই ভিটেতে তান্ত্রিক ঢুকেছিল। চমকে উঠলাম কথাটা শুনে। বললাম, তান্ত্রিক? তান্ত্রিক কি করতে ঢুকেছিল এখানে? তা তো ভালো করে বলতে পারি না, তবে গ্রামে 2-1 দেখেছে। কখন ঢুকেছিল কেউ জানে না। সকালের দিকে এখান থেকে বের হতে দেখেছিল শুধুমাত্র।
মনের মধ্যে একটা অশুভ ডাক ডাকতে লাগলো। আমি যা ভাবছি সেটাই যদি হয় তাহলে কিন্তু নীলকান্তকে বাঁচানো সহজ হবে না। কিন্তু বিমল এত সহজভাবে রয়েছে কি করে, সেটাও আমার মাথায় ঢুকছিল না। মাধবকে নিয়ে আবার ফিরে গেলাম। বুঝতে পারলাম বিমলের কেন কিছু হচ্ছিল না। তারানাথ চুপ করতে আমি প্রশ্ন করলাম, বিমলের কিছু না হওয়ার কারণ কি ছিল? বিমলের কাছে একটা রক্ষা কবচ ছিল। তার বাবা নাকি মারা যাওয়ার মাসখানেক আগে একরকম জোর করেই তাকে সেই রক্ষা কবচ তৈরি করতে বলেছিল। কোনো এক তান্ত্রিকের কাছ থেকে সেটা সে তৈরি করে এনেছিল। সে বলল তার জন্যেই তার কোনো ক্ষতি হয়নি। সাবিত্রী কিন্তু এই বাড়িতে ভীষণ ভয় পেয়েছিল, অথচ বিমল ভয় পায়নি। সাবিত্রী তার বাপের বাড়িতেই ছিল। ফিরে সব কথা খুলে বললাম না কাউকেই। নীলকান্ত সুস্থ হতেই কাল রাতের কথা জিজ্ঞাসা করলাম। কাল রাতের কথা নীলকান্তের কিচ্ছু মনে নেই। শুধু একটা মেয়ে তাকে জানলা দিয়ে আবার নাকি ডেকেছিল। বিমল বলল, আচ্ছা, কোনো তাবিজ কবজ তৈরি করে নীলকান্তকে পরিয়ে দেওয়া যায় না? তবে যদি ওর কোনো ক্ষতি আটকানো যায়। হ্যাঁ, এটা করাই যায়, তবে তার আগে একটা ব্যাপার আছে। আজ রাতেও কালকের মতো তোমায় চলে যেতে হবে, আর আমি আর নীলকান্ত এখানে একা থাকব। নীলকান্ত লুটিয়ে পড়ে আমার পা ধরতে গেল, বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আর নয়, আমি আর পারছি না। আমার খুব শরীর খারাপ করছে। আর একটা দিন নীলকান্ত, একটা দিন আমার কথা শোনো, তারপরে দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলে কালই আমি তোমার তাবিজ তৈরি করে দেওয়ার ব্যবস্থা করব। সকলেই আমার কথায় রাজি হলো। সেই দিন রাতের বেলা ঠিক আগের মতোই ব্যাপারটা ঘটল। একটা ছায়ামূর্তি নীলকান্তকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেল। আমি তার পিছু পিছু গেলাম, কিন্তু আজ আর খালের দিকে নয়, উল্টো দিকে, গ্রামের উল্টো দিকে সোজা পথ ধরে গেলে এই গ্রামের শ্মশান পড়ে। সেই দিক বরাবর নীলকান্ত এগোতে লাগল। আমিও তার পিছু পিছু খানিকটা দূরত্ব রেখে এগোতে লাগলাম। বেশ বুঝতে পারছি আমার আশেপাশেই কারা যেন রয়েছে। নীলকান্ত ঘুম চোখে এগিয়ে চলেছে। আরও কাছাকাছি গেলাম, শুনতে পেলাম নীলকান্ত বলছে, আমি যাব না, আমি যাব না, আমি তোমার সঙ্গে যাব না। আমার শরীর ভালো নেই, আমি হাঁটতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে। আমি যাব না, আমি যাব না, আমি যাব না। ঠিক তখনই আলো আঁধারের মধ্যে আরেকটা ব্যাপার যেন স্পষ্ট দেখতে পেলাম। নীলকান্ত আগে আগে হেঁটে চলেছে। একটা মূর্তি, তার মুখ নীলকান্তের দিকে, সে পিছন করে হেঁটে চলেছে। অদ্ভুত তাকে দেখতে, দুটো চোখ কালো কুচকুচে, অন্ধকার মুখের ভেতর থেকে জিভটা একপাশে হেলে বেরিয়ে এসেছে। গলাটা ফুলে রয়েছে একদিকে। গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা সেই মনোহরের কথাটা হঠাৎ মনে পড়ে গেল। এই আলো আঁধারিতে এমন একটা দৃশ্য দেখে শরীরটা শিরশির করে উঠল। তবে চিন্তা করলাম না, কারণ দেহবন্ধন করাই ছিল। তাই একটু পরেই যখন মনে হলো আমার পিছু পিছু বাতাসে ভর করে সেই আগুনে পুড়তে থাকা একটা মূর্তি আসছে, তখনও আমি চমকে উঠলাম না। শ্মশান অনেক দূরে, কিন্তু আমরা যেন কোনো এক অদ্ভুত উপায়ে তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি সেইখানে। পরে বুঝতে পেরেছিলাম অনেকটাই হেঁটেছিলাম, কিন্তু ওই সময় ব্যাপারটা খেয়াল করতে পারিনি। শ্মশানের কাছাকাছি আসতে দেখি একটা চিতা জ্বলছে। আশেপাশে কত লোকজন যেন। নীলকান্ত ওদের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে উঠল। তার গলা থেকে বেরিয়ে এলো অন্য একটা কণ্ঠ। যারা যারা ওই আগুন জ্বলতে থাকা চিতার উপরে পড়ে মরতে চাস, তারা আমার সামনে আয়। আশেপাশে যারা ছিল তারা ছুটে গেল। দৌড়াতে দৌড়াতে চিতার আশপাশটা ফাঁকা হয়ে গেল। এবার চোখের সামনে দেখতে পেলাম একটা দৃশ্য। নীলকান্ত ছুটে চলেছে সেই চিতাটাকে লক্ষ্য করে। বেশ বুঝতে পারছি নীলকান্তকে ছুটিয়ে নিয়ে গিয়ে ওই আগুনের ভেতরে ঝাঁপিয়ে পড়বে সেই বীভৎস মূর্তি।
তারপর নীলকান্ত আগুনে পুড়ে মরে গেলেও সে বেঁচে যাবে। মনে মনে প্রমাদ গুনলাম। আমি নীলকান্তকে ডাকতে লাগলাম চিৎকার করে, নীলকান্ত, নীলকান্ত, যেও না নীলকান্ত। কিন্তু সে আমার কথা শুনল না। আমার থেকে নীলকান্ত তখন অনেকটা দূরত্বে। আমার পিছনের দিকে মেয়েলি গলায় সেই খিলখিলে হাসিটা সঙ্গে সঙ্গে শুনলাম। খালের জলে ওকে মারতে পারবো না, তুই আটকাবি। তাই আজ ওকে আগুনে পুড়িয়ে মারবো। দেখি দেখি এবার তুই কেমন করে আটকা। শ্মশানের চারপাশের বাতাসটা যেন হঠাৎ করে এক মাংস পোড়ার দুর্গন্ধে ভরে উঠল, আর সঙ্গে ঝড় বইতে লাগলো। সেই ঝড়ের মধ্যে চিতার আগুন লকলক করছে। নীলকান্ত ছুটে চলেছে, আর আমি তার পেছনে পেছনে ছুটছি। কিন্তু আমি জানি তাকে আমি থামাতে পারবো না। এমন সময় নীলকান্ত ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই একটা কালো ছায়া নীলকান্ত এবং চিতার মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। নীলকান্ত বলে উঠল, সরে যা শশধর, সরে যা। আজ ওকে মারবই, তারপরে বিমলকে, তোর বংশের সর্বনাশ আমি করব। অনেক হয়েছে, আর নয়। নীলকান্তের কোনো ক্ষতি তোদের আমি করতে দেব না। নীলকান্ত ঝাঁপিয়ে পড়ল সেই কালো ছায়া মূর্তির উপরে, আর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল মাটিতে। চোখের সামনে দেখতে পেলাম সেই চিতার আগুনের সামনে দুই ছায়ামূর্তি যেন লড়াই লড়ে চলেছে। তাদের মূর্তিটা ধীরে ধীরে চিতার আগুনের সামনে বড় হতে লাগলো। আকাশ বাতাস কাঁপিয়ে ওরা প্রবলভাবে চিৎকার করছে, একে অপরকে অসভ্য কথা বলে চলেছে। এর মাঝে সেই আগুনে পোড়া মূর্তিটা নীলকান্তের দিকে এগোচ্ছে দেখে আমি ছুটতে গেলাম। নীলকান্ত সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছে। দুটো হাত দিয়ে তাকে আড়াল করে দাঁড়িয়ে বললাম, নীলকান্তের তো কোনো দোষ নেই। তোমাদের পরিবারের সঙ্গে শশধরের পরিবারের যে শত্রুতা, তার মধ্যে নীলকান্ত কোথায়? নীলকান্তই তো আছে। নীলকান্তকে দিয়েই তো ওই বাড়িতে সেই অশুভ জিনিসটা প্রবেশ করিয়েছিলাম আমরা। এই কথা শুনে আমি চমকে উঠলাম। আর ঠিক তখনই চিতার ওপাশ থেকে সামনে এসে দাঁড়ালো এক তান্ত্রিক, গায়ে কালো কাপড়। সে হাসতে হাসতে বলল, তুই আবার কে? ওদের আটকাবার মতো ভুল করিস না। এতদিন ধরে ওরা অপেক্ষা করেছে প্রতিশোধের জন্য, আর সেই প্রতিশোধ নিতে চলেছে। কিসের প্রতিশোধ? দুই পরিবারের মধ্যে শত্রুতা অনেক দিন ধরে, কিন্তু মনোহরের বউয়ের গায়ে আগুন লাগার পেছনে ওই নীলকান্তের হাত রয়েছে। সেদিন দুপুরে নীলকান্তই ওর গায়ে আগুন লাগিয়েছিল। মিথ্যে কথা, মিথ্যে কথা। নীলকান্ত এই গ্রামে থাকে না। নীলকান্তের সঙ্গে সবকিছুর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ওই মুহূর্তে আমায় সেই কথাই বলেছে। মৃত্যুর পর ওদের দুজনের আত্মাকে আমি শ্মশান থেকে বন্দি করেছিলাম, আর তারপরেই ওরা ওই পরিবারকে মারতে চায়। কোথাও যে একটা বড়সড় গন্ডগোল হচ্ছে তা বুঝতে পেরেছিলাম। তখন সেই মূর্তি হেসে উঠে বলল, আটকাতে পারবি না, আজ আমাদের আটকাতে পারবি না। নীলকান্ত তখন তাকে আটকাতে গেলে তান্ত্রিক আমার সামনে এসে দাঁড়ালো। বললাম, কোথাও একটা ভুল হচ্ছে তোমার। নীলকান্ত এমন কিছুই করেনি। নীলকান্ত যে কাজ করেছে সে কথা তোমায় ওই মৃত মেয়েটি বলেছে। জীবিত কারোর কাছে তুমি সেই কথা শুনেছ? আমার কথায় তান্ত্রিক কেমন যেন থতমত খেয়ে গেল প্রথমে, তারপরে বলল, মৃত আত্মা মিথ্যে কথা বলবে কেন? কেন বলবে তা আমি বুঝতে পেরেছিলাম, প্রতিশোধের জন্য। কিন্তু এখন কিচ্ছু করার নেই। তাই সঙ্গে সঙ্গে খানিকটা ধুলো শ্মশান থেকে তুলে নিয়ে আমি নীলকান্তের গায়ে ছুঁড়ে দিলাম মন্ত্র পড়ে। ততক্ষণে সেই আগুনে পোড়া মূর্তি আরও কাছে এসে পড়েছে। আমি মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। সে কিন্তু এবার আমার দিকে এগোতে পারল না। সেইখান থেকেই চিৎকার করতে লাগলো। আগুনে পুড়ে মূর্তিটা তখন বিভৎস হয়ে গেছে। চোখের মনি দেখা যায় না, মুখের মাংস গলে গলে নিচে পড়ে এসেছে।
এক কথায় যাকে বলে ভয়ানক চেহারা। আমায় আটকাবি না, তাহলে কিন্তু তোর সর্বনাশ হবে। তান্ত্রিকের দিকে তাকিয়ে দেখলাম সে মাটিতে বসে পড়েছে। বসে পড়ে চোখ বন্ধ করে এসে কি যেন একটা করে চলেছে। বুঝলাম তার দিক থেকে বিপদের আশঙ্কা নেই। নীলকান্তকে ডাকতে লাগলাম। চারপাশে তখন এক বন্ধনী তৈরি করে ফেলেছি। সেই দুই ছায়ামূর্তি লড়তে লড়তে শ্মশানের ভেতরের দিকে চলে গেছে। একটু পরেই তান্ত্রিক উঠে পড়ল। আগুনে পোড়া মূর্তির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আমাকে মিথ্যে বলেছিস? নীলকান্ত তোকে মারেনি, আমায় দিয়ে জোর করে তোদের কার্যসিদ্ধি করেছিস। হ্যাঁ করেছি, করব না কেন? ওদের বংশ নির্বংশ করতে হবে। আমার ছেলেটা ওদের ওই শত্রুতার জন্যই শেষ হয়েছে। ওদের এই শত্রুতার জন্য সেদিন মনোহরের সঙ্গে আমার ঝগড়া হয়, আর সেই ঝগড়ার মাঝেই অন্যমনস্কতায় আমার গায়ে আগুন ধরে গেছিল। মনোহরের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমার মৃত্যু হয়েছে দেখে সে নিজেও মারা যায় শুধুমাত্র শত্রুতার জন্য। আমাদের গোটা পরিবার ধ্বংস হয়। তাই বলে নীলকান্তকে মারার চেষ্টা করবি তুই? এ তোর অন্যায় হয়েছে, ওকে আমি মারতে দেব না। সেই মূর্তিটা ছুটে এলো এবার এই দিকে। ততক্ষণে তান্ত্রিক তার সামনে একটা মরার মাথার খুলি বার করে ফেলেছে। মাথার চারদিকে হাতটা ঘোরাতে ঘোরাতে কি একটা মন্ত্র বলে হাড়টা মাথার গায়ে ঠোকার সঙ্গে সঙ্গে আগুনে পুড়তে থাকা মূর্তিটা চিৎকার করতে লাগলো, বেঈমান! আমার সঙ্গে তুই বেঈমানি করলি। তুই বলেছিলি ওদের শাস্তি দিতে সাহায্য করবি। আমি তান্ত্রিক, মরা মানুষের মাংস খাই, কিন্তু যে মানুষের কোনো ভুল নেই তার সঙ্গে খারাপ কাজ আমি করি না। তোরা দুজনে আমায় ভুল বুঝিয়েছিস, তাই তোদের দুজনকে আজ আমি আবার বন্দি করলাম। মাটিতে একটা দাগ কেটে সেই মরার মাথাটা সেখানে রেখে দুবার ধাক্কা দিতেই সেই জ্বলন্ত মূর্তি আর পেছনের দিকে লড়াই করতে থাকা কালো ছায়াটা কোথায় যেন মিলিয়ে গেল। বুঝতে পারলাম যে ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমরা সবাই রক্ষা পেয়ে গেলাম। বললাম, তুমি যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। না হলে নীলকান্তকে হয়তো এই যাত্রায় আমি বাঁচাতে পারতাম না। কিন্তু নীলকান্তকে দিয়ে তুমি কি করিয়েছিলে? মৃত্যুর পর ওই দুই আত্মা মিথ্যে বলেছিল, তাই আমি ভেবেছিলাম নীলকান্তই এমন কাজ করেছে। তাই নীলকান্তকে দিয়ে ওই বাড়িতে প্রথমে এক মন্ত্রপুত কালো লেবু ওইখানের মাটিতে পুঁতিয়ে দিয়েছিলাম। ওই বাড়িতে শশধর প্রথমে মারা পড়ে যাওয়ার পর সেই লেবু নীলকান্ত নিজেই তুলে এনেছিল। কিন্তু এরপরে নীলকান্তের পেছনে লাগিয়েছিলাম আর এক শক্তিশালী প্রেতকে। সেই প্রেত তাকে একটু একটু করে মারবে, কিন্তু তার সঙ্গে থাকবে না, যাতে কেউ বুঝতে না পারে। আজ ওকে মারার পরে বিমলের ওপরে নজর দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আমায় এমন ভাবে মিথ্যে বলেছিল। যা হবার তা তো হয়ে গেছে তান্ত্রিক। শেষ পর্যন্ত সবকিছু ভালোই ভালো হয়েছে। কিন্তু ওই যে ছায়ামূর্তিটা নীলকান্তকে বাঁচাতে এলো, সেটা কি? ওই মূর্তি নীলকান্তকে প্রথম থেকেই বাঁচিয়ে এসেছে। প্রথম যেদিন নীলকান্তের বাড়িতে আমি প্রেত পাঠিয়েছিলাম সেদিন আমি আশেপাশেই ছিলাম। সেদিন থেকেই ওকে দেখেছি। সেদিন থেকেই সে নীলকান্তকে বাঁচিয়ে চলেছে। ও হলো শশধর। ও কখনোই নিজে চায়নি নীলকান্তের ক্ষতি হোক। প্রেত মূর্তির দিকে তাকিয়েছিলাম। ধীরে ধীরে স্বাভাবিক চেহারায় এসে এক বৃদ্ধের মতো দেখালো তাকে। দূর থেকে এসে বলল, চিনতে পারছো আমায়? চমকে উঠলাম। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। এটা আমি কি দেখতে পাচ্ছি? এ তো সেই বৃদ্ধ, যে বৃদ্ধকে আমি আমার বাড়ির দাওয়ার কাছে দাঁড়িয়ে থাকা অবস্থায় কি একটা খুঁজতে খুঁজতে বাড়ির ভেতরে ঢুকে পড়তে দেখেছিলাম।
কিন্তু সেটা হলো কি করে? বিমল যেদিন আমার বাড়িতে এসেছিল তার 2 দিন আগে এই বৃদ্ধকে আমি দেখেছি। আর বিমলের কথায় শশধর মারা গেছে প্রায় 7 দিন আগে। আমি আর কিছু বলতে পারলাম না। বৃদ্ধর মূর্তি হাওয়ায় মিলিয়ে গেল। নীলকান্তকে নিয়ে তান্ত্রিকের সঙ্গে বিমলের বাড়ির কাছে এলাম। তান্ত্রিকের সঙ্গে আরো কিছুক্ষণ কথা হলো। তারপর নীলকান্তকে নিয়ে যখন ঘরে ঢুকলাম তখন তার জ্ঞান ফিরেছে। বললাম, আর কোনো চিন্তা নেই নীলকান্ত, একটা কথা বলো তো আমায়। তুমি যেদিন শশধর মারা যায় সেদিন খবর পেয়ে এখানে এসেছিলে, তার আগে কি কিছু হয়েছিল? আপনি বললেন তাই মনে পড়ল ঠাকুরমশাই, আগের দিন আমার ভীষণ জ্বর ছিল। জ্বরের ঘোরে কি যে হয়েছিল আমি জানি না, তবে তবে জ্বরের ঘোরে প্রায় বেহুঁশ হয়ে পড়েছিলাম বলা যায়। নীলকান্তকে আর কিছু বললাম না, সে ভয় পেতে পারে। পরদিন সকালে বিমল আসতেই অল্প কথায় তাকে সব বুঝিয়ে সেই দিনই তার গ্রাম থেকে বাড়ি ফিরে এলাম। মৃত্যুর পর শশধর কুণ্ডুর আত্মা সেইখানে থেকে বিমলকে রক্ষা করেছিল। এমনকি তান্ত্রিকের পাঠানো আত্মা নীলকান্তকে মারতে চেয়েছিল, কিন্তু পারেনি শুধুমাত্র তার জন্য। তারানাথ কথা শেষ করতে আমরা উঠে পড়লাম। আজ আর দেরি করলাম না। বৃষ্টিটা বাড়তে শুরু করেছে। তাড়াতাড়ি ট্রাম রাস্তা পর্যন্ত যাওয়া দরকার। শুধু পথে নেমে কিশোরী প্রশ্ন করল, মানে মৃত মানুষের বাড়িতে আত্মা প্রবেশের সুযোগ থাকে, কিন্তু ব্যাপারটা ঠিক কি হলো? মানে নীলকান্ত নিজেই তো সেই মন্ত্রপুত লেবু নিজেই এই বাড়িতে এনেছিল, তার মানে নিজের মৃত্যু নিজের হাতেই ডেকে আনা। আমি উত্তর করলাম না, শুধু সম্মতি জানালাম। তখন ট্রাম ঢুকতে শুরু করেছে রাস্তায়। শুনছিলেন সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিকের গল্প মরণের পরে। বিভিন্ন চরিত্রে সুরজিতা, সৌম্যজিৎ, সোমা, সায়ং, সৌমিতা, সৌরভ, জ্যোতির্ময়, ঋতম এবং অমিত। সমগ্র গল্পটির কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, এবং গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হচ্ছি আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।